আমি রামিসা। ভালোবাসা এই শব্দটা কতই না মধুর। এই ভালোবাসা সবার জীবনে একবার না একবার তো এসেছেই। আমার জীবনেও এসেছিল। যখন প্রথম তার প্রেমে পড়লাম তখন তো আমার নিজেকে সবচাইতে সুখী মনে হতো। তাকে একটা নজর দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা, তার সাথে একটু কথা বলতে পারা কতটা যে শান্তি দিত আমাকে তা আমি বুঝিয়ে বলতে পারবো না। কিন্তু সে মানুষ না, সে একজন জিন। আমি তখন ক্লাস 9-এ পড়তাম। সময়টা ছিল শীতকাল, হাড় হিম করা শীত। স্কুল ছুটি হওয়ার পর আমি গিয়েছিলাম আমার নানু বাড়িতে। প্রত্যেক বাড়ি যাই, কিন্তু সেইবার গিয়ে আমি যে আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে যাব তা কখনো ভাবিনি। নানু বাড়ি গ্রামে। সন্ধ্যার দিকে কারেন্ট চলে গেল, আর আমাদের গ্রামটা এমন অবস্থায় ছিল যে একবার কারেন্ট চলে গেলে সেটা আসতে আসতে 2-3 ঘন্টা। আমরা সব কাজিনরা মিলে ঠিক করলাম লুকোচুরি খেলবো। আমার কাজিন বুশরা চোর পড়লো, তাই আমরা সবাই যার যার মতো লুকিয়ে পড়লাম। নানু বাড়ির পেছনে অনেক বড় একটা আম বাগান আছে, তো আমি এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে সেই আম বাগানে চলে গেলাম। ছোট থেকেই আমার অত একটা ভয় ডর ছিলই না, আমি সব সময় সাহসী ছিলাম। সেই আম বাগানে গিয়ে অনেক বড় একটা আম গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়লাম। হঠাৎই মনে হলো বুশরা আমাকে খোঁজার জন্য এই দিকটাই আসছে, তাই আমিও গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছি, কোনোভাবে যেন আমাকে না দেখে। হঠাৎ করে কারো হাসির শব্দে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। হাসির শব্দটা একটা ছেলের কণ্ঠে। আমি চারিদিকে ঘুরে তাকাতে লাগলাম, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে কে হাসছে? মনের মধ্যে কেমন যেন একটা ভয় ভয় করছে। তাই আমি ঠিক করলাম নানু বাড়িতেই চলে যাই। যেই না আমি সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়াবো, ঠিক অমনি কেউ বলে উঠলো, আরে কোথায় যাচ্ছেন? আপনার বোন তো এখানটাই আসছে, তাই এখানেই দাঁড়িয়ে থাকুন, নয়তো সে আপনাকে ধরে ফেলবে। আজব ব্যাপার, এতগুলো কথা বলছে, কোথা থেকে বলছে? কাউকেই তো দেখতে পাচ্ছি না। আমি এক পর্যায়ে বিরক্ত হয়ে বললাম, কে আপনি? সামনে আসুন। এভাবে লুকোচুরি কেন করছেন আমার সাথে? আমি দেখলাম আমার সামনের আম গাছের পেছন থেকে একটা যুবক বেরিয়ে এলো। সাদা পাঞ্জাবি এবং মাথায় পাগড়ি, লম্বায় অনেক বড়, চোখে সুরমা দেওয়া, দেখে মনে হচ্ছে নূর চমকাচ্ছে। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, কেননা এর আগেও আমি নানু বাড়িতে অনেকবার এসেছি, কিন্তু তাকে তো কখনো দেখিনি। এক পর্যায়ে আমি তাকে বললাম, কে আপনি? সে তখন একটা মুচকি হাসি দিয়ে বলল, আমাকে আপনি চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আমার নাম সিফরাত। সিফরাত? এটা আবার কেমন নাম? কোনো মানুষের নাম এরকম হয় জানতাম না তো। তখন সে আবারও হাসি দিয়ে বলল, কে বলেছে আমি মানুষ? আমি তো একজন জিন। আমি প্রথমে ভেবেছিলাম সে আমার সাথে মজা করছে, আমাকে ভয় দেখানোর জন্য, কিন্তু মুহূর্তের মাঝে সে আমাকে বলল, কি হয়েছে? বিশ্বাস হচ্ছে না? এরপর সে আমার সামনেই এক লাফে অনেক বড় একটা আম গাছের ডালে গিয়ে বসল, যেটা দেখে আমি অজ্ঞান হয়ে সেখানেই পড়ে। যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম নানুর ঘরে শুয়ে আছি, আর আমাকে ঘিরেই সবাই তাকিয়ে আছে। সবাই জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে? এরই মধ্যে আমার আম্মু ভিডিও কলে ছিল। কি হয়েছে আমার মেয়ের? আমি উঠে বসলাম, কিন্তু কাউকেই কিছু বললাম না, শুধু বললাম হঠাৎ করেই মাথাটা ঘুরে গিয়েছিল। তখন বুশরা, নামিতা ও স্নেহা বলল, কিন্তু আমরা তো সবাই এখানেই ছিলাম, তুই তাহলে কেন এত রাতেও বাগানে গিয়েছিলি? আস্তে আস্তে সবাই আমাকে জেরা করতে শুরু করলো যে কিছু কি দেখেছিলি সেই বাগানে, যার কারণে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিস? মনে মনে ভাবলাম হয়তো এই গ্রামের অনেকেই তাকে দেখেছে, তাই হয়তো সেই কথাটাই বারবার আমার মুখ থেকে শোনার চেষ্টা করছে। এরপরেও আমি কাউকেই কিছুই বললাম না। আমার মা ভিডিও কলে বারবার বলছিল কাল যেন মামার সাথে আমি ঢাকায় চলে আসি। আমি মাকে বললাম আমি আরো কিছুদিন থাকতে চাই এখানে, এরপর চলে আসবো। মাকে অনেক বোঝানোর পর মা রাজি হলো। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, আমরা ঢাকায় থাকি, আর আমার নানু বাড়ি রাজশাহী। তাই স্কুল ছুটি পড়লেই আমি চলে আসি নানুর বাড়িতে। পরদিন ভোর সকালে আমি আমার কাজিন স্নেহাকে নিয়ে বেরিয়ে গেলাম। ওকে নিয়ে আমি সেই বাগানে আবারও গেলাম। স্নেহা তখন বলল, তুই এমন ভাব ধরছিস যেন এই বাগানে এর আগে কখনোই আসিসনি। আমি তখন স্নেহাকে বললাম, এই বাগানে তো অনেকবার এসেছি, কিন্তু এমন একজনকে দেখেছি তাকে এর আগে আমি কখনোই দেখিনি, তাই এবার আমি তাকে দেখার জন্য এসেছি। কি ভুলভাল কথা বলছিস রামিসা? কাকে দেখার জন্য এসেছিস? তুই এত কিছু বুঝবি না, তুই এখন বাড়ি চলে যা। কিন্তু তোকে না নিয়ে গেলে নানু তো আমাকে বকবে। কিচ্ছু বলবে না, তুই গিয়ে বলবি আমি সামনেই আছি। আর খবরদার ভুলেও বলবি না যে আমি আমবাগানে আছি।
এখন চলে যা। আমার মনে হচ্ছে তোর উপর কোনো জিনের আসর হয়েছে। একা একা আম বাগানে কি করবি তুই? তোর ভয় লাগবে না? না, ভয় লাগবে না, তুই এখন তাড়াতাড়ি যা। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, থাক তুই এখানে। স্নেহা চলে যাওয়ার পরে আমি সেই আম গাছের নিচে দাঁড়িয়ে তাকে ডাকতে শুরু করলাম। এই যে শুনছেন, সিফরাত। কয়েকবার ডাকার পর সে আমার সামনে এসে হাজির হলো। দিনের আলোতে তাকে দেখতে খুব সুন্দর লাগছে। এইরকম সুদর্শন পুরুষ আমি এর আগে কখনো দেখিনি। সে আমাকে বলল, আসসালামু আলাইকুম, আজকে আপনি কি মনে করে? আমি তার সালামের উত্তর দিয়ে বললাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাহস দেখে অবাক হচ্ছি। আপনি কি করে পারলেন আপনার বোনকে তাড়িয়ে দিতে? সে যদি গিয়ে বলে দেয় তাহলে তো আপনাকে খুব জলদি ঢাকায় পাঠিয়ে দিবে। তার মুখে এসব কথা শুনে আমি তো অবাক। আমাকে যে ঢাকায় পাঠিয়ে দিবে সেটা আপনি কি করে জানলেন? কেন, আমি তো সবই জানি। আপনি জানেন না, জিনদের ক্ষমতা মানুষের থেকেও অনেক বেশি। এরপর আমি তার সাথে কথা বলতে শুরু করলাম। ছোটবেলায় নানুর মুখে অনেক জিন ভূতের গল্প শুনেছি। জিনরাও অনেক রকমের হয়, ভালো জিনও আছে, আবার খারাপ জিনও আছে, আবার আছে আশিক জিন, তারা নাকি মানুষকে ভালোবাসে। তখন সে হেসে বলল, আমিও তো আশিক জিন। তার সাথে অনেকক্ষণ বসে গল্প করলাম। এর আগে আমি কোনো ছেলের সাথে এইভাবে কথা বলিনি, কিন্তু তার জন্য কেমন যেন একটা মায়া তৈরি হয়েছে। তার সাথে কথা বললেই যেন আমার শান্তি লাগছে, খুব আনন্দ হচ্ছে, মনে হচ্ছে আমার জীবনটা সার্থক। কিন্তু কেন? এটা কি তার মোহ, নাকি আমি এমনিতেই তার জন্য পাগল হয়ে গেছি? জানি না। তার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগছে। সে যেন আমার সবচাইতে বেশি আপনজন কেউ, যাকে ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা বৃথা। তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম, সেও আমার দিকে তাকিয়ে রইল। চোখের পলক পড়ছে না। তার চোখে ছিল আমার প্রতি এক গভীর ভালোবাসা, যে ভালোবাসায় আমি ডুবে মরছিলাম। হঠাৎই আমি আমার কাঁধে কারো হাতের স্পর্শ টের পেলাম। পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম নানু এবং স্নেহা দাঁড়িয়ে আছে। সামনে ঘুরে তাকাতেই দেখলাম সেখানে কেউ নেই। আমি তখন নানুকে বললাম, নানু তুমি এখানে? নানু তখন বলল, কি রে বোন, এত সকালবেলা তুই এখানে কি করছিস, তাও আবার একা একা? তুই ঢাকার মেয়ে, এত সাহস ভালো না। আমরা তো এই আমবাগানে দিনের বেলাতেও আসি না, আর তোর এত সাহস কি করে হলো? স্নেহাকেও ভাগিয়ে দিয়েছিস। আমি তখন বললাম, আসলে ঢাকায় এরকম সুন্দর পরিবেশ তো দেখতে পারি না, তাই এখানে থাকাকালীন আমি এগুলো উপভোগ করছিলাম। এক পর্যায়ে নানু এবং স্নেহার সাথে আমাকে চলে আসতে হয়। আসার সময় পেছনে ঘুরে তাকিয়েছিলাম, তখন দেখলাম আম গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সিফরাত। হাতের ইশারায় আমাকে বিদায় জানাচ্ছে। বাড়িতে চলে আসি ঠিকই, কিন্তু মনটা ওখানেই পড়েছিল। একদিনের মধ্যেই তার প্রতি এত মায়া জন্মে গেছে। বিকেলে মা ফোন করলো, কিরে রামিসা, তুই নাকি সকালবেলা সেই আম বাগানে গিয়েছিলি, তাও আবার স্নেহাকেও ভাগিয়ে দিয়েছিস। এত সাহস দেখাচ্ছিস কেন? তাহলে কি তুই এই সাহস দেখানোর জন্য সেখানে রয়েছিস? আমি তোর মামাকে বলছি কালই তুই চলে আসবি। আমি তখন কান্না শুরু করলাম। মা এবং সবাই অবাক। নানু প্রথমে ভেবেছিল নানুকে ছেড়ে যেতেই কান্না করছি, কিন্তু আমি কাঁদতে কাঁদতে এমন সব কথা বললাম যা শুনে সবাই অবাক। আমি তাকে ছেড়ে যেতে পারবো না, তাকে এক মুহূর্ত না দেখলে আমি বাঁচবো না, তাই আমাকে এখানেই থাকতে দাও। যদি যেতেই হয় তাহলে লাশ হয়ে যাব। এই সমস্ত কথা শোনার পর আমার মা সহ সবাই অবাক। এই মেয়েটা কি বলছে এইসব? আমার নানু তখন বলল, তোর মেয়েটাকে মনে হচ্ছে কোনো জিনের আসর হয়েছে, ওকে একটা ভালো হুজুর দেখাতে হবে। আমি তখন চিৎকার করে বললাম, এই বুড়ি, সর্বনাশ হয়ে যাবে, একদম খুন করে ফেলবো যদি ভুলেও এসব কবিরাজ হুজুরকে ডেকে আনিস তো। আমার মুখে এবং এই ব্যবহারে সবাই রীতিমতো অবাক। ভালো মেয়েটা এসব কি উল্টোপাল্টা কথা বলছে? তাহলে কি সত্যি ওর উপর জিনের আসর হয়েছে? সেই রাতেই আমার ছোট নানা কবিরাজ নিয়ে আসলেন বাড়িতে। কবিরাজকে দেখে আমি ঘর থেকেই বের হতে যাচ্ছিলাম না, গুটিসুটি হয়ে ঘরের ভেতরই আটকে ছিলাম। কিন্তু এক পর্যায়ে জোর জবরদস্তি করে আমাকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করলো এবং সে কবিরাজের সামনে নিয়ে বসালো। কবিরাজ এক মুহূর্তে জানিয়ে দিল আমার উপর জিনের আসর হয়েছে। সবাই রীতিমতো অবাক, ভয় পাচ্ছে। কবিরাজ কি সব পানি পড়ে বারবার আমার গায়ে ছুঁড়ে মারছিল। কেন যেন সেই পানির ফোঁটাগুলো আমার গায়ে একদম আগুন ধরিয়ে দিচ্ছিল। শরীরটা মনে হচ্ছিল পুড়ে যাচ্ছে। আমি তখন কাঁদতে কাঁদতে বললাম, এত কষ্ট দিচ্ছেন কেন আপনারা আমাকে? আমি তো শুধু ভালোবেসেছি, ভুল তো করিনি। তখন আমার নানু বলল, কি সব উল্টোপাল্টা কথা বলছিস? তুই কাকে ভালোবাসিস? আমি তখন চিৎকার করে বললাম, আমি শুধু সিফরাতকে ভালোবাসি, আর ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তাই আমাকে কেউ ওর থেকে
আলাদা করতে পারবে না। তোমরা যত চেষ্টাই করো কোনো কাজ হবে না। ও শুধু আমার আর আমি শুধু ওর। এরপর আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম আমি নানুর ঘরে শুয়ে আছি। আমার মা পাশে বসে আছে। আমার এই সমস্ত কথা শুনে আমার মাও চলে এসেছে, কিন্তু আমার কোনো কিছুই মনে পড়ছে না। দেখলাম আমার হাতে একটা তাবিজ বাঁধা। মাকে জিজ্ঞেস করলাম এটা কিসের তাবিজ। মা তখন বলল এটা একটা ভালো তাবিজ। এই তাবিজটা তোর হাতে থাকলে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমি তখন মাকে বললাম কে আবার আমার ক্ষতি করবে। এরপর নানু কথাটা এড়িয়ে দিলেন। নানু তখন আমাকে জড়িয়ে ধরে বললেন অনেক ঘুরেছো বোন, এবার তুমি ঢাকায় চলে যাও মায়ের কাছে। আমরা সামনের মাসে আসবো তোমার সাথে দেখা করতে। আমি তখন বললাম কিন্তু আম্মু আমার তো আরো অনেক দিন ছুটি আছে, তাহলে আমি আরো কিছুদিন থাকি, আর এখন গিয়ে আমার নিজেরই বোরিং লাগবে। আমার মা বলল না তোমাকে যেতেই হবে, তোমার ছোট ফুপির বিয়ে, সে তোমাকে বলেছে অবশ্যই নিয়ে যেতে। আমি তখন বললাম ছোট ফুপির বিয়ে? কিন্তু ছোট ফুপির বিয়ে তো কবেই হয়ে গেছে, আর তোমার মনে নেই ছোট ফুপির বিয়েতে আমরা কত মজা করেছিলাম? মা তখন কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায় আর বলে আরে এটা অন্য ফুপ্পি। আমি তখন বললাম ঠিক আছে। স্নেহা, বুশরা, নামিতাকে জড়িয়ে ধরলাম। তোদের কথা আমার খুব মনে পড়বে, অবশ্যই ঢাকা আসবি আমাদের বাড়িতে। স্নেহা, বুশরা ও নামিতা, এই তিনজনের মধ্যে নামিতা আমার সবচাইতে ক্লোজ। ও আমার সাথে বেস্ট ফ্রেন্ডের মতো, সব কথাই শেয়ার করে, আমিও ওর সাথে সব কথাই শেয়ার করি। ও তখন সুযোগ পেয়ে আড়ালে নিয়ে আমাকে বলল তুই জানিস তোর সাথে কি কি ঘটেছে? আমি তখন অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি ঘটেছে? এরপর আস্তে আস্তে ও আমার সাথে ঘটা সবকিছুই আমাকে খুলে বলল। আমি সাথে সাথে আমার হাতে থাকা সেই তাবিজের দিকে তাকাই। তারপরেও কেন যেন আমার কোনো কিছুই মনে হচ্ছে না। বারবার মনে হচ্ছে নামিতা আমার সাথে মজা করছে। আমি তখন ওকে বললাম ধুর মজা বাদ দে তো, তুই ঢাকায় আসিস, তোর সাথে আমার অনেক গল্প করার আছে। এরপর মায়ের সাথে আমি ঢাকায় চলে আসি। রাত্রিবেলা ঘুমাতেই পারছি না, বারবার মনে হচ্ছে কেউ আমার স্বপ্নে এসে কাঁদছে, কিন্তু তার চেহারাটা বুঝতে পারছি না। এমন করুণ ভাবে কাঁদছে যেন আমি তার খুব আপনজন। তার কান্নার শব্দে আমারও চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখলাম বালিশ ভিজে গেছে চোখের পানিতে। মনে মনে ভাবতে লাগলাম কি সব উল্টোপাল্টা স্বপ্ন দেখলাম। এরপর পানি খেয়ে আবারও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ফোন আসলো, নানু নাকি খুব অসুস্থ। নানুর শরীরটা এতটাই খারাপ হয়ে পড়েছে যে সে বিছানা থেকেই উঠতে পারছে না। অনবরত মামি বারবার মায়ের ফোনে কল করছে। এক পর্যায়ে মা ঠিক করলেন আমাকে ঢাকায় রেখে মা রাজশাহীতে যাবেন নানুকে দেখতে। আমি তখন কান্না শুরু করে দিলাম আর বললাম মা আমিও যাব নানুকে দেখতে, প্লিজ আমাকে নিয়ে যাও, নানুর কথা খুব মনে পড়ছে। এক পর্যায়ে মা আমাকে নিয়ে নানু বাড়িতে আসতে বাধ্য হয়, কিন্তু বারবার আমাকে বলছিল তাবিজটা যেন কোনোভাবেই হারিয়ে না যায়, তাহলে কিন্তু বিপদ হবে। আমিও মনে মনে ভাবতে লাগলাম ধুর কিসের তাবিজ, আমি আমার নানুকে দেখতে যাব। সারা রাস্তায় দোয়া করতে লাগলাম নানুর জন্য। বাড়িতে গিয়ে দেখলাম অনেক মানুষ। কি হয়েছে? দৌড়ে গেলাম, নানুর অবস্থা খুব খারাপ, অনেক জ্বর। সবাই মিলে ঠিক করলো নানুকে হাসপাতালে নিয়ে যাবে। আমি অবশ্য যেতে চাইলাম, কিন্তু আমার মা বলল এত মানুষ না যাওয়াই ভালো, এবং আমাকে আমার মামির হেফাজতে রেখে গেলেন। মামিকে কড়াভাবে বললেন যেন আমি সেই আম বাগানের দিকটায় না যাই। স্নেহা, বুশরা গিয়েছিল মামার সাথে, আমি আর নামিতা থেকে যাই, আমাদেরকে নিয়ে যায়নি। নামিতা আমাকে বলল কি রে রামিসা, তোর কি কোনো কিছুই মনে পড়ে না? আমি ওকে বললাম বারবার আমার সাথে কেন মজা করছিস, তাও আবার এরকম একটা সিচুয়েশনে? দেখ রামিসা, আমি তোর সাথে কোনো মজা করছি না, যেটা সত্যি সেটাই বলেছি। তোর ওপর জিনের আসর হয়েছিল, তোর কি কোনো কিছুই মনে নেই? আমি বললাম না কোনো কিছুই মনে নেই। তখন নামিতা আমাকে বলল মনে হচ্ছে এই তাবিজের জন্যই তোর কোনো কিছুই মনে পড়ছে না। যাই হোক, এই তাবিজ কিন্তু কোনোভাবেই খুলবি না, তাহলেই বিপদ হবে। কথাটা বারবার কানে বাজছে। এই কথাটা তো আম্মুও আমাকে বলেছিল। এরপর নামিতা অন্যদিকে চলে যায়। আমি তখন একা ছিলাম, ভাবলাম এই তাবিজটা খুলে ফেলি, দেখি কি হয়। জিনের আসর হবে? এসব ভুয়া কথা, আমি এগুলো বিশ্বাস করি না, দেখি কি হয়। তাবিজটা এক টানে ছিঁড়ে ফেললাম এবং আমার হাত থেকে মাটিতে পড়ে গেল। সাথে সাথে আমার মনে পড়ে গেল আমার সাথে ঘটা সব ঘটনা, সিফরাতের কথা। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে গেলাম সেই আমবাগানে, সিফরাতের কাছে। আমি যে আমবাগানে এসেছি আমাকে কেউ দেখেনি। আমবাগানে এসেই ওর নাম ধরে ডাকতে লাগলাম আর জোরে জোরে কাঁদতে শুরু করলাম। মুহূর্তের মাঝে সিফরাত আমার সামনে এসে হাজির হলো এবং ও আমার সামনে হাঁটু গেড়ে বসে কাঁদতে শুরু করলো, যেমনটা আমি স্বপ্নে দেখেছিলাম। আমার আর বুঝতে বাকি রইল না যে আমার স্বপ্নে ও এসে বারবার কান্না করে বলছিল এই তাবিজটা খুলে ফেলার জন্য, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি কাঁদতে কাঁদতে ওকে বললাম আমি আপনাকে ছাড়া বাঁচবো না, আপনাকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি।
নিজের থেকেও অনেক বেশি। তখন সেও কাঁদতে কাঁদতে বলল, আমিও যে আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। নানু বাড়িতে নামিতা আমাকে এই দিক সেই দিক সব জায়গায় খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। যেখানটায় দাঁড়িয়েছিলাম সেখানটায় এসে ওর চোখ পড়লো পড়ে থাকা তাবিজের দিকে। তাবিজ দেখে চিৎকার করে মামিকে ডাকলো। খবর চলে গেল আমার মায়ের কাছে। আমার মা তখন অনেক বড় ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে। নানুর শরীরও খুব খারাপ, এইদিকে আমাকেও কেউ খুঁজে পাচ্ছে না। এক পর্যায়ে আমার মা নানুকে হাসপাতালে ভর্তি রেখেই চলে আসে। আমার আম্মু হসপিটাল থেকে এসে নামিতার হাতে আমাকে দেওয়া সেই তাবিজটা দেখে বলল, এটা তো রামেশের তাবিজ, তোর হাতে কি করে এলো? এই মেয়েটাকে আমি অনেকবার বলেছিলাম তাবিজটা যাতে কোনোভাবে হারিয়ে না যায়, তাহলেই বিপদ হবে। আর দেখো এখন সেই বিপদটাই হচ্ছে। আমাকে সবাই চারিদিকে খুঁজতে লাগলো, কিন্তু কেউ খুঁজে পাচ্ছিল না। কয়েকবার আমবাগানেও এসেছে, কিন্তু কোথাও পায়নি। আমার মা কান্নাকাটি শুরু করে দিল। আমি তার একমাত্র মেয়ে, আর আমার সাথে এরকমটা কখনোই হয়নি। ছোট থেকে আমাকে খুব আদরে চোখে চোখে বড় করেছে, কিন্তু কি এক সময় এলো আমি উধাও হয়ে গেলাম। গ্রামে আমার নামে মাইকিং করা হলো, কিন্তু কেউই বলতে পারছে না, কেউই আমাকে দেখেনি। অপরদিকে আমি ছিলাম সিফরাত জিনের সাথে এক মহা আনন্দে। মনে হচ্ছিল তার সাথে এই পৃথিবীর মায়া ত্যাগ করতেও এখন আমার কষ্ট হবে না। আমি আমবাগানের গাছের নিচে বসেই তার সাথে গল্প করছিলাম। আমার নানু যে হসপিটালে সেই দিকে আমার কোনো খেয়ালই ছিল না, এমনকি আমাকে যে বাড়ি যেতে হবে সেই দিকেও কোনো খেয়াল ছিল না। আমার মনে হচ্ছিল আমার কোনো দায়িত্ব নেই, আমি শুধুই সিফরাতের, আর সিফরাত শুধু আমার। আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসায় কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না। তার সাথে কথা বলতে বলতে রাত পেরিয়ে দিনের আলো বেরিয়ে এলো। সিফরাত আমাকে বলল, এইবার তুমি বাড়িতে চলে যাও, তোমার মা তোমার জন্য অনেক চিন্তা করছে। আমিও ভাবলাম যাওয়া উচিত, কেননা আমি কাউকে কিছু বলে আসিনি। যাওয়ার আগে সিফরাত আমাকে একটা আম গাছের শুকনো পাতা দিয়ে বলল, এই পাতাটা সব সময় তোমার কাছে রাখবে, তাহলে কেউ তোমার থেকে আমাকে আলাদা করতে পারবে না। আমিও সেই পাতাটা শক্ত করে ধরে তাকে বিদায় দিয়ে নানু বাড়িতে আসলাম। নানু বাড়িতে এসে দেখলাম প্রচন্ড ভিড়। এত মানুষজন কি করছে এখানে? আর একটু সামনে পা বাড়াতেই দেখলাম বাড়ির সামনে খাটিয়া রাখা। খাটিয়াতে একটা লাশ রাখা আছে। এটা কার লাশ? আমার মাথা ঘুরতে লাগলো। মুহূর্তের মাঝে নামিতার গলা আমার কানে ভেসে এলো, রামিসা তুই এসেছিস? আমি দেখলাম নামিতা দৌড়ে আমার কাছেই আসছে। ওর চোখ মুখ লাল হয়ে আছে, দেখে মনে হচ্ছে খুব কেঁদেছে। আমি ওকে বললাম, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কে মারা গেছে? তখন নামিতা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, নানু আর নেই। এই কথাটা শোনা মাত্রই আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। এ আমি কি শুনছি? নানুকে হারিয়ে ফেলেছি তাহলে? নামিতা কান্না বন্ধ করে বলল, এটা বাদ দে, তুই এই 3 দিন কোথায় ছিলি সেটা বল। 3 দিন? ও এসব কি কথা বলছে? আমি তো আমবাগানে গিয়েছিলাম, আর মাত্রই ফিরে এসেছি। তাহলে 3 দিনের কথা কেন বলছে? অন্য একটি রুম থেকে দৌড়ে এলেন আমার মা আমার কাছে, এবং এসেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। রামিসা রে, মা তুই কোথায় ছিলি? এই 3 দিন আমার বুকের ভেতর দিয়ে আগুন জ্বলছিল। আমার মাথা ঘুরাচ্ছে, সবাই 3 দিনের কথা কেন বলছে? যাই হোক, আমি আর কাউকে কিছু বলতে পারলাম না। নানুর লাশের কাছে গিয়ে নানুকে শেষবারের মতো দেখেছিলাম। এরপর কাঁদতে কাঁদতে আমি মাটিতে পড়ে গেলাম। নানুর লাশ নিয়ে যাওয়া হলো। নানুর লাশ দাফন করা হলো। আমার মা ঠিক করলেন আর এক মুহূর্ত এখানে থাকবে না, আমাকে নিয়ে এক্ষুনি ঢাকায় চলে যাবে। আমি তখন বললাম, আমি যাব না, তুমি চলে যাও। আমার মা এক পর্যায়ে খুব রেগে গেল আর বলল, 3 দিন কোথায় ছিলি সেই উত্তরটা আমি ঢাকায় গিয়ে নেব, কিন্তু এখন আর কোনোভাবেই তোকে এখানে রেখে যাব না, তুই এক্ষুনি আমার সাথে যাবি। আমার মামিও তখন বলল, তোমার মায়ের সাথে যাওয়াটাই উচিত হবে। এরপর আমি আবারও পাগলামো শুরু করে দিলাম, সবাইকে তুই তুকারি করে বকতে লাগলাম আর বললাম, এখান থেকে যাবে শুধু আমার দেহ, মানে লাশ। আমি এখানেই থেকে যাব সিফরাতের সাথে। বাসার সবার বুঝতে আর বাকি রইল না যে আবারও আমার উপর জিন ভর করেছে। তাই আমার মামা ঠিক করলেন হুজুরকে ডেকে আনবেন। আমি তখন আমার মামাকে অকথ্য ভাষায় গালাগালি করতে করতে বললাম, খবরদার মারুফ, তুই যদি এই বাড়ি থেকে এক পা বের করেছিস তাহলে আজকেই তোর মৃত্যু হবে। আমার মামা প্রচন্ড ভয় পেয়ে গেল আর সে বলল সে যেতে পারবে না। আমার এত বেশি শক্তি বেড়ে গিয়েছিল যে কেউ আমার সাথে পারছিল না, সবাই দৌড়ে পালাচ্ছিল।
আমি তখন আমার হাতে থাকা সেই আম গাছের পাতাটা শক্ত করে জড়িয়ে ধরে সিফরাতকে ডাকতে লাগলাম। আমি অনুভব করলাম সে আমার সাথেই আছে। যাই হোক, কোনো একভাবে সেই কবিরাজকে খবর দেওয়া হলো এবং কবিরাজ সেই সাথে বাড়িতে চলে আসলেন। কবিরাজ বাড়িতে আসার পর থেকে আমার হুমকি ধামকি আরো বেড়ে গেল। কবিরাজকে বলতে লাগলাম, আজ রাতেই তুই তোর মেয়েকে হারাবি, তোর মেয়েকে আমি মেরে ফেলবো। যদি তোর মেয়ের মায়া থাকে তাহলে এক্ষুনি বেরিয়ে যা। তোর স্ত্রী তো আবার গর্ভবতী, তাই না? পেটের বাচ্চাটাকেও মেরে ফেলবো। এই সমস্ত কথা শুনে কবিরাজ ঘাবড়ে গেল। তারপরেও অতি সাহসের সাথে সে আমার উপর পড়া পানি ছিটিয়ে দিল। পড়া পানিগুলো আমার গায়ে ঠিক আগের বারের মতোই আগুনের মতো লাগছিল। এক পর্যায়ে আমি খুব জোরে জোরে চিৎকার করি আর বলি যে আমাকে আর মারিস না, আমি চলে যাচ্ছি। এই যে আমি সবার সাথে এত খারাপ ব্যবহার করছি, এত গালাগালি করছি, কবিরাজের সাথে কথা বলছি, সবগুলো কিন্তু আমি ইচ্ছে করে বলছি না। আমার মনে হচ্ছে আমাকে দিয়ে কেউ বলাচ্ছে। এক পর্যায়ে আমি অনেকটাই নিস্তেজ হয়ে পড়ি। সাথে সাথে কবিরাজ আমার হাতে আবারও সেই তাবিজ বেঁধে দেয়। এরপর কি হয়েছে আমার ঠিক মনে নেই। যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম আমি গাড়িতে। মাকে বললাম, মা, আমরা তো নানু বাড়িতে ছিলাম, তাহলে আমি গাড়িতে কি করছি? মা তখন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিছু হয়নি মা, নানুর দাফন কাফন শেষ, এখন আমরা বাসা চলে যাচ্ছি, আর কখনো আসবো না। আমি তখন কাঁদতে শুরু করলাম নানুর কথা ভেবে। তখন আম্মু আমার চোখ মুছে দিয়ে বলল, কাঁদে না পাগলি, তোমার কপালে যা আছে তাই হবে। মায়ের এই কথার কোনো আগামাথা কিছুই বুঝতে পারলাম না। কি হবে? এক পর্যায়ে ঢাকায় চলে এলাম। নিজের ঘরে শুয়ে কাঁদছি। বারবার মনে হচ্ছে কাউকে আমি ফেলে রেখে এসেছি, যে কিনা আমার অনেক আপনজন, কিন্তু ঘুরে ফিরে সেই নানুর কথাই মনে পড়ছে। বাবা বিদেশ থেকে ভিডিও কল করেছে। ভিডিও কলে মা বাবার সাথে কথা বলছে। মা খুব চিন্তিত। আমি লুকিয়ে শোনার চেষ্টা করলাম। তারা আমার বিয়ের কথা বলছে। আমি তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না। মায়ের কাছে গিয়ে বললাম, মা, এগুলো কি বলছো? আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? আর আমি এত জলদি বিয়ে করব না, এখনো আমার পড়ালেখা কমপ্লিট হয়নি। তখন আমার মা আমাকে ধমক দিয়ে বলল, নিজের ঘরে যাও, তোমার বাবার সাথে আমি কথা বলছি, দেখছো না? আর আমরাই তো তোমার বিয়ের কথা বলবো, নাকি অন্য কেউ তোমার বিয়ের কথা বলবে? কথার এক পর্যায়ে আমার চোখ গেল হাতের দিকে। দেখলাম সেই তাবিজটা আবারও হাতে বাঁধা। আমি তখন বিরক্ত হয়ে মাকে বললাম, মা, আবারও এই তাবিজটা আমাকে পরিয়েছো, কেমন লাগে? মা তখন আমাকে বলল, খবরদার রামিসা, যদি এই তাবিজ খুলেছিস তাহলে তুই আমার মরামুখ দেখবি। আমি ঘরে চলে আসলাম। তার কথাবার্তার আগামাথা কিছুই বুঝলাম না। বই খুলে পড়তে বসলাম, কিন্তু কোনো কিছুই ভালো লাগছে না। ভাবলাম নামিতাকে ফোন করি। স্নেহা আর বুশরার সাথেও কথা হয় না, তাই ওদের সাথে একটু কথা বললে হয়তো ভালো লাগবে। কয়েকবার রিং বাজার পর নামিতা ফোন ধরলো। দেখলাম ওর চোখ মুখে এক আতঙ্কের ছাপ। কি হয়েছে নামিতা? কিছু কি দেখেছিস নাকি? এভাবে ভয় পেয়ে আছিস কেন? ও তখন বলল, আরে আমাদের গ্রামের অবস্থা ভালো না। তোকে যে কবিরাজ তোর উপর জিনকে ছাড়াতে এসেছিল সে মারা গেছে। আমি তখন অবাক হয়ে বললাম, কি বলছিস এসব? সত্যি বলছি, তার অবস্থা খুব খারাপ ছিল। ঘাড় ঘোরানো অবস্থায় আম গাছের নিচে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এই মাত্রই তার লাশ দেখে আসলাম। এখন আমার ভয়ে হাত পা কাঁপছে। আমার কি মনে হচ্ছে রামিসা জানিস, তোর সাথে থাকা সেই জিনটাই কবিরাজের এই অবস্থা করেছে। আমি তখন বললাম, কি ভুলভাল কথা বলছিস? আমার সাথে জিন আসবে কোত্থেকে? আর তোদের এই ফাজলামো আমার আর ভালো লাগছে না। সেই কবে থেকে শুরু করেছিস? আমার হাতেও একটা তাবিজ বাঁধা, বিরক্তিকর লাগছে। তখন নামিতা আমাকে বলল, রামিসা, ভুলেও সে তাবিজটা খুলবি না, নয়তো তোর আবারও বিপদ হতে পারে। আমি এক পর্যায়ে বিরক্ত হয়ে ফোন কেটে দিলাম। মা এলেন ঘরে। কি রে, কার সাথে কথা বলছিলি আর কোন বিষয়? আরে আমি নামিতাকে ফোন করেছিলাম, ও বলল কবিরাজ নাকি মারা গেছে। কথাটা শোনা মাত্রই মা থমকে গেল। কে? কবিরাজ মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। তার লাশ নাকি আম গাছের নিচে পাওয়া গেছে, তাও আবার ঘাড় ঘোরানো অবস্থায়। রামিসা, এটা কি তুই সত্যি বলছিস? আমার তো একদম বিশ্বাস হচ্ছে না। এখন আমাদের কি হবে? আমাদের কি হবে মানে? মা, তুমি আমাকে সবটা খুলে বলো তো। সবকিছুই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কোনো কিছুই মনে করতে পারছি না। তোর কোনো কিছু মনে করতে হবে না, তুই শুধু তোর হাতের তাবিজটা শক্ত করে বেঁধে রাখ, যেন খুলে না যায়। খুলে গেলেই কিন্তু বিপদ হবে। রাত্রিবেলা ঘুম আসছে না, তাই আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। দূরের একটা ছাদে দেখলাম সাদা একটা বিড়াল আমার দিকে তাকিয়ে ম্যাও ম্যাও করছে আর কাঁদছে। বিড়ালটাকে দেখে প্রচন্ড মায়া হলো। কি করুণ স্বরে কাঁদছে। ইস, যদি কাছে পেতাম তাহলে খুব আদর করে দিতাম। মুহূর্তের মাঝে বিড়ালটা গায়েব হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, তাকিয়ে রইলাম, কিন্তু বিড়ালটাকে কোথাও দেখছি না। বিড়ালটা কোথায় চলে গেল? আমি পাগলের মতো খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। এক পর্যায়ে ভাবলাম যে হয়তো কোথাও চলে গেছে, তাই আমি এসে শুয়ে পড়লাম। ঘুমের মধ্যে দেখলাম
আমি স্বপ্নে দেখলাম সাদা জুব্বা পরিহিতা কেউ একজন আমার স্বপ্নে এসে খুব করুণ স্বরে কাঁদছে। আমি তখন এক পা দুপা করে তার সামনে গিয়ে বললাম, আপনি কে, কাঁদছেন কেন? কিন্তু সে কিছুই বলল না। দেখলাম তার হাত বাঁধা, সে শুধু কেঁদেই যাচ্ছে। মুহূর্তের মাঝে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখলাম চারিপাশটা কেমন যেন ঘন অন্ধকার হয়ে গেছে। আমি দৌড়ে গেলাম মায়ের রুমে, গিয়ে দেখলাম রুম ফাঁকা, মা নেই। কিন্তু আমাদের বাড়ির ভেতর থেকে গেট লাগানো, যদি মা বাহিরে যেয়ে থাকতো তাহলে তো গেট খোলা থাকার কথা। আমি পুরো ঘরে মাকে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। হঠাৎই কারো ধাক্কায় আমার ঘুম ভেঙে গেল। ও তাহলে এটাও স্বপ্ন ছিল, মনে মনে ভাবলাম। তাকিয়ে দেখলাম মা আমাকে ডাকছে। মা আমাকে বলল, তাড়াতাড়ি উঠে রেডি হ, স্নেহার অবস্থা খুব খারাপ, ওকে পুকুরে ডোবা অবস্থায় পেয়েছে। এই কথা শোনা মাত্রই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কি বলছো এইসব? স্নেহাকে ডোবা অবস্থায় পাওয়া গেছে? ও কি বেঁচে আছে? তখন মা আমাকে বুক ভরা গভীর কণ্ঠে বললেন, না রে, ও মারা গেছে। এই কথা শোনা মাত্রই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমার সাথে এগুলো কি হচ্ছে? আস্তে আস্তে আমি সব প্রিয় মানুষদেরকে হারিয়ে ফেলছি। প্রথমত নানু, তারপর স্নেহা। আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। চিৎকার করে কান্না শুরু করলাম। মা তখন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এগুলো সব তোর জন্যই হচ্ছে মা। আমি তখন অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছি। এইগুলো তুমি কি বলছো মা? সত্যি বলছি মা, অনেক বড় ভুল হয়ে গেছে। তোর উচিত হয়নি একা একা সেই আমবাগানে যাওয়ার। আজ তোর জন্যই এক এক করে সবাই চলে যাচ্ছে। আমি রীতিমতো আমার মাকেও হারিয়ে ফেলেছি, আর এখন আমি আমার ভাইয়ের মেয়েকেও হারিয়ে ফেললাম। আমি তখন কাঁদতে কাঁদতে মায়ের দিকে তাকিয়ে বললাম, তুমি এগুলো কি বলছো মা? আমার তাহলে কোনো কিছু কেন মনে পড়ছে না? তখন মা আমাকে বলল, তোর ওপর এক ভয়ঙ্কর জিনের নজর পড়েছে মা। সেই জিনটা তোকে 3 দিন উধাও করে রেখেছিল। কোনো জায়গায় তোকে খোঁজা বাদ রাখিনি, কিন্তু পাইনি। কিন্তু 3 দিন পর হঠাৎ করে তুই চলে আসলি। যে কবিরাজ দিয়ে তোর চিকিৎসা করিয়েছিলাম সেই কবিরাজকেও ও মেরে ফেলেছে। কবিরাজ যখন তোর ঝাড়ফুঁক করাছিলেন তখন বারবার তুই একটা নামই বলছিলি, সিফরাত। সিফরাত নামটা শোনা মাত্রই আমার সবকিছু আস্তে আস্তে মনে পড়তে শুরু করলো। হ্যাঁ, সত্যিই তো, আমি কাউকে ভালোবেসে ফেলেছিলাম, আর সে ছিল একজন জিন। মা তখন বলল, দেখ রামিসা, কার ফাঁদে পা দিয়েছিস, যে তোর আস্তে আস্তে সব আপনজনকে নিয়ে যাচ্ছে। এমন একদিন আসবে যে আমাকেও নিয়ে যাবে, তুই তখন একা হয়ে যাবি। আমি তখন আর সহ্য করতে পারলাম না। তুই কানে হাত দিয়ে জোরে জোরে চিৎকার করে কান্না শুরু করে দিলাম। মা তখন বলল, দেখ, ইচ্ছে করে ও স্নেহার ক্ষতি করলো যাতে আমরা ওকে দেখতে যেতে বাধ্য হই, আর সেই সুযোগে ও তোর উপর আবার ভর করতে পারে। আমি তখন মাকে রাগান্বিত কণ্ঠে বললাম, এইবার আমি গ্রামে যাব ঠিকই, কিন্তু ও আর কারো ক্ষতি করতে পারবে না। মা আর কিছুই বললেন না, মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। আমি তৈরি হয়ে তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম। মায়ের সাথে চলে এলাম আবারও সেই নানু বাড়িতে। বাড়িতে এসে দেখলাম বাড়ি ভর্তি মানুষ এবং খাটিয়াতে রাখা আছে একটি লাশ, আমার বোনটার লাশ। আমি তখন খাটিয়ার কাছে গিয়ে বসে কান্না শুরু করে দিলাম। দৌড়ে এলেন আমার মামি এবং আমাকে এক ধাক্কা মেরে বলল, তুই কেন এসেছিস? এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা। আর কত প্রাণ নিবি তুই? প্রথমে আমার শাশুড়ি, তারপর আমার মেয়ের, এরপর আর কাদের প্রাণ নিবি তুই? বুসার নাকি নামিতার? আমি তখন মামির দিকে তাকিয়ে আছি, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আমার মামি কঠোর ভাবে বলতে লাগলো, তুই এক কাজ কর, সেই জিনকে গিয়ে বল তোর প্রাণটা নিয়ে নিতে, তাহলে আমরা সবাই মুক্তি পাবো। তোর মতো মেয়ের জন্য 3টা মানুষ মারা গেল, তাও আবার একদিন পর পর। প্রথমে আমার শাশুড়ি মা, তারপর সেই হুজুর, যেই হুজুরকে দিয়ে তোর জিন ছাড়ানো হয়েছে, আর এখন আমার কলিজার টুকরা মেয়েটাকেও মেরে ফেললি। কথাগুলো বুকের ভেতর তীরের মতো ছুটছিল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। দৌড়ে বের হয়ে গেলাম বাড়ি থেকে এবং দৌড়ে দৌড়ে যাচ্ছি সেই আমবাগানের দিকে। আজ তার সাথে আমার শেষ কথা হবে। সে কি চায়, কেন আমার থেকে সবাইকে কেড়ে নিচ্ছে? এতগুলো প্রাণ না নিয়ে আমার প্রাণটাই নিয়ে নিক, এতে আমার কষ্ট কমবে। আমবাগানে গিয়ে সেই আম গাছের সামনে দাঁড়িয়ে তাকে চিৎকার করে ডাকতে শুরু করলাম, সিফরাত, আপনি কি এখানে আছেন? তাহলে অবশ্যই আমার সামনে আসুন। সে তখন চিৎকার করে বলল, আমি তোমার সামনে আসতে পারবো না। তুমি তোমার হাতে থাকা সেই তাবিজটা খুলে ফেলো, তাহলেই আমি তোমার কাছে আসতে পারবো। আমি তখন রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বললাম, আপনি আমার সামনে আসুন। কেন একটা তাবিজের দোহাই দিচ্ছেন? আপনি আসলে একটা কাপুরুষ, কাপুরুষের মতো পেছন থেকে লড়াই করছেন। আপনাকে আমি একজন ভালো জিন মনে করেছিলাম,
কিন্তু আপনি একজন খারাপ জিন। আপনি আমাকে না পেয়ে আমার পরিবারের ক্ষতি করছেন, তাদের মেরে ফেলছেন। আপনি তাদের মেরে ফেলতে পারেন না, কেননা আপনি তাদেরকে সৃষ্টি করেন, আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ। তাই আল্লাহ যখন হুকুম করবে তখনই আমাদের মৃত্যু হবে। আপনি শুধু আপনার শক্তি দিয়ে সবাইকে চুপ করিয়ে দিচ্ছেন। এমনটা তো আমি কখনো চাইনি, এমনটা আমি ভাবিও নি। তখন সে আমার সামনে চলে আসলো, কিন্তু আমার থেকে 10 হাত দূরে। অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, এইগুলো তুমি কি বলছো রামিসা? মনে করে দেখো তোমার সাথে আমার কাটানোর সেই সময়গুলোর কথা। তুমি আমার সাথে কতটা খুশি ছিলে, কিন্তু সেই কবিরাজের কারণে তুমি আমার থেকে দূরে সরে গেলে। আমি কি করে সহ্য করব যে আমার থেকে আমার ভালোবাসার মানুষটা দূরে সরে যাক? তাই আমি সুযোগ খুঁজতে লাগলাম। যখনই সেই কবিরাজকে একা পাবো তখনই মেরে ফেলবো, কিন্তু কোনোভাবেই পাচ্ছিলাম না। আর ওইদিকে তোমার নানু আরো বড় বড় কবিরাজের সন্ধান করছিল আমাকে মেরে ফেলার জন্য, নয়তো বোতল বন্দি করার জন্য। তাই বাধ্য হয়ে তোমার নানুকে মেরে ফেলতে হয়েছে। আমি তখন ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি, চোখ দিয়ে যেন আগুন বেরিয়ে যাবে। আর স্নেহাকে কেন মারলেন? তখন ও আমাকে বলল, আমি স্নেহাকে মারতে চাইনি। আমি তখন অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। একটা জিন এতটা খারাপ হতে পারে কি করে? স্নেহাকে না মারলে তুমি এখানে আসতে না। আমাকে মাফ করে দাও রামিসা, আমি তোমাকে হারাতে চাই না। তোমাকে আমি বড্ড ভালোবাসি। তোমাকে হারানোর ভয়ে আমার মাথা ঠিক ছিল না, যার কারণে আমার হাত থেকে একটা নিষ্পাপ প্রাণও ঝরে গেছে। বিশ্বাস করো, আমি স্নেহাকে মারতে চাইনি, কিন্তু তখন আমার মাথায় একটা কথাই আসলো, ও যদি মারা যায় তাহলে তুমি ওকে দেখতে অবশ্যই আসবে। সবগুলো কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছি, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কোনো ভালোবাসা যে এতটাই ভয়ঙ্কর হতে পারে তা আমার জানা ছিল না। আমি তখন ওকে একটা কথা বলি, আপনি আমাকে কতটা ভালোবাসেন? তখন সে বলল, প্রমাণ লাগবে? আমি বললাম, হ্যাঁ প্রমাণ লাগবে। তখন সে এক মুচকি হাসি দিয়ে আমার মনের ভেতরে চলা কথাগুলো আমাকে বলল, তুমি চাও যেন আমি বোতলবন্দি হয়ে যাই, তাই তো? আমি তখন অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। আসলে মনে মনে এটাই ভাবছিলাম, নয়তো ও এভাবেই আমার পরিবারের ক্ষতি করতে থাকবে, যেটা আমি আর মেনে নিতে পারবো না। ও তখন অদৃশ্যভাবে একটা কাচের বোতল আমার সামনে হাজির করলো। এরপর বলল, তাহলে রামিসা, আমারও একটা চাওয়া আছে। আমি তখন বললাম, আপনার আর কি চাওয়া থাকতে পারে? আপনি যা যা চেয়েছেন তাই তো হয়েছে। ও তখন বলল, আচ্ছা রামিসা, আমি যে তোমাকে কতটা পাগলের মতো ভালোবাসি, তুমি হয়তো এরই মধ্যে জেনে গেছো যে আমার মতো এইভাবে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। তাহলে তুমি চাও আমি বোতল বন্দি হয়ে যাই আর তুমি আমাকে পানিতে ফেলে দাও, তাই তো? আমি তখন বললাম, আপনি আমাকে যতটা ভালোবাসেন এতটা ভালো আমাকে কেউ বাসবে না। তাই আমি আপনাকে কখনো মেরে ফেলবো বা আমার থেকে দূরে সরাবো না, বরং সবসময় এই বোতলটা আমার কাছে রেখে দিব। সবসময় আপনি আমার কাছেই থাকবেন। আমার মৃত্যুর আগে আপনাকে আমি মুক্ত করে দিব। তখন সিফরাত বলল, আমারও একটা চাওয়া আছে, তুমি কি আমার চাওয়াটা রাখবে? আমি তখন বললাম, ঠিক আছে, বলুন আপনি কি চান। তুমি একটি বারের জন্য তোমার হাতের তাবিজটি খুলে ফেলবে এবং আমি তোমাকে জড়িয়ে ধরবো শেষবারের মতো। এরপর তুমি যা চেয়েছো তাই হবে। আমি বোতল বন্দি হয়ে যাব নিজ ইচ্ছায়। তারপরে চাইলে তুমি আমাকে মেরে ফেলতে পারো, আমার আর কোনো কষ্টই থাকবে না। আমি তখন বললাম, ঠিক আছে, আপনি যা চান তাই হবে। এরপর নিজ ইচ্ছায় আমি আমার হাতে থাকা সেই তাবিজটি খুলে ফেলি। এরপর সে এক গরম বাতাসের দমকা হাওয়ার মতো আমার কাছে এসে দাঁড়ায় আর আমাকে জড়িয়ে ধরে। আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচাইতে সুখী নারী। আমার ভালোবাসার মানুষের প্রথম স্পর্শ পেয়েছি। এতটা মধুর, এতটা ভালো লাগা ছিল তার মধ্যে। ইচ্ছে করছিল সারা জীবন এভাবে জড়িয়ে ধরে থাকি। আমিও তাকে জড়িয়ে ধরেছিলাম এবং খুব কেঁদেছিলাম। আমি চাইনি তাকে আমার থেকে দূরে সরাতে, কিন্তু এটাই সবার জন্য ভালো। কিছুক্ষণ পর সে আমাকে ছেড়ে দেয় এবং সে তার আগের অবস্থানে গিয়ে দাঁড়ায় এবং মুচকি এক হাসি দিয়ে বলে, এখন থেকে আর তাবিজ পড়তে হবে না তোমাকে, কারণ তাবিজ পড়লেই বা কি, আমি তো আর তোমাকে জ্বালাতে আসবো না। তার শেষ কথাটা ছিল, আমি তোমাকে অনেক ভালোবাসি রামিসা, আর সারা জীবন বাসবো। এরপর সে নিজ ইচ্ছায় বোতল বন্দি হয়ে যায়। দেখতে দেখতে কেটে গেল 10টি বছর। আমার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। সেই বোতলটি এখন আমার কাছেই আছে।